তোমরা যারা ক্লাস 11 বা একাদশ শ্রেণীর সেকেন্ড সেমিস্টারের ছাত্রছাত্রী আছো, এখন তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের ক্লাস আছে। আজকের ক্লাসে আমি তোমাদের এই রাষ্ট্রবিজ্ঞান বিষয় বা পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টের প্রথম অধ্যায়ের একটি 6 নম্বরের বড় প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসে আলোচ্য বিষয় হলো আইনের উৎসগুলি লেখো বা আইনের উৎসগুলি আলোচনা করো। এই প্রশ্নটি তোমাদের পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আমি সরাসরি প্রশ্নের আলোচনায় চলে যাচ্ছি, তোমরা গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তরটি দেখে নাও। খুব সহজ সরলভাবে আমি উত্তরটি লিখেছি, তোমাদের পড়তে বা বুঝতে কোনো অসুবিধা হবে না। তোমরা প্রশ্নের উত্তরটি দেখো। উত্তর: সাধারণভাবে আইন বলতে বোঝায় নিয়মকানুন। সমাজে বিভিন্ন ধরনের আইন আছে, যেমন ধর্মীয় আইন, নৈতিক আইন প্রভৃতি। তবে রাষ্ট্রবিজ্ঞানে আইন বলতে বোঝায় রাষ্ট্রীয় আইন। রাষ্ট্র মানুষের বাহ্যিক আচরণকে নিয়ন্ত্রণ করার জন্য কতকগুলি নিয়মকানুন তৈরি করে। সেই সব নিয়মকানুনকে বলে রাষ্ট্রীয় আইন। অস্টিন বলেছেন, আইন হলো সার্বভৌমের আদেশ, অর্থাৎ সার্বভৌম শক্তি হলো আইনের উৎস। কিন্তু বাস্তব ঘটনা তা নয়, অর্থাৎ বাস্তবে কিন্তু তা নয়। সার্বভৌম শক্তি যে আইনের প্রধান উৎস, কিন্তু তা নয়। আইনের অনেক উৎস রয়েছে। দেখতে পাচ্ছ, আইনের বিভিন্ন উৎস আছে বা আইনের বিভিন্ন উৎস রয়েছে। প্রথমত কি বলা যায়? ক, প্রথা। আইনের সবথেকে প্রাচীন উৎস হলো প্রথা। সমাজে কোনো আচার আচরণ অনেক দিন ধরে চালু থাকলে তা সামাজিক স্বীকৃতি পেয়ে প্রথায় পরিণত হয়। এই প্রথা থেকে আইন তৈরি হয়। প্রাচীনকালে মানুষ সামাজিক শক্তির ভয়ে এই আইন মেনে চলত। বর্তমানেও কিছু প্রথা আইনের উৎস হিসেবে কাজ করেছে। এরপর খ, ধর্ম। আইনের সবথেকে অন্যতম একটি উৎস হলো আইনের অন্যতম একটি উৎস কি? ধর্ম। আদিম সমাজে মানুষ ধর্মভীরু ছিল বলে ধর্মের অনুশাসনকে ঈশ্বরের আইন বলে মেনে চলত। এইসব ধর্মীয় অনুশাসন রাষ্ট্রের স্বীকৃতি, পরে দেখে নাও তোমরা, স্বীকৃতি পেয়ে আইনের রূপ নিয়েছে। অর্থাৎ কি, যে এরকম একটা আইন আছে, ঠাকুর বা কিছু দেবতা মানতে হবে, এসব আচার আচরণ আগে প্রাচীনকালের কেউ প্রথা চালু করে গেছে, এটা না মানলে এগুলো পাপ হবে, অর্থাৎ শাপ লাগবে, অভিশাপ লাগবে ঈশ্বরের, এরকম বলা হতো। সেটাই হচ্ছে এই আইনের ধর্মটা, আইনের একটা অন্যতম উৎস হিসেবে তখন কাজ করতো, এখনও কাজ করে। যেমন মুসলমানদের অধিকাংশ আইন তাদের ধর্মশাস্ত্র কোরআন থেকে এসেছে। গ, বিচারালয়ের সিদ্ধান্ত। প্রাচীনকালে সমাজের দলপতি বা পরে রাজারা নিজেদের বিচার বুদ্ধি দিয়ে বিরোধের মীমাংসা করতে যে রায় দিত তা আইন হিসাবে গণ্য হতো। বর্তমানেও বিচারকরা এইভাবে রায়দানের মাধ্যমে আইন তৈরি করে। একে বলে বিচারক প্রণীত আইন। ঘ, বিজ্ঞানসম্মত আলোচনা। তোমরা এই পয়েন্টটির আলোচনা দেখে নাও। বিভিন্ন দেশে অভিজ্ঞ পণ্ডিত ব্যক্তিরা চিন্তা ভাবনা করে আইন সম্পর্কে বই লিখেছেন, সেগুলি আইনের উৎস হিসেবে কাজ করে। পরবর্তী পয়েন্ট, আইনসভা। বর্তমানে আইনসভা আইনের প্রধান উৎসরূপে কাজ করে। আইনসভার সদস্যরা আইন সম্পর্কে প্রস্তাব আনে, সেগুলি নির্দিষ্ট পদ্ধতিতে আইনে পরিণত হয়। সমাজের পরিবর্তনের সঙ্গে সঙ্গে আইনের উৎসের গুরুত্বের পরিবর্তন ঘটে। পূর্বে প্রথা ও ধর্ম প্রধান উৎস ছিল, বর্তমানে আইনসভা আইন প্রণয়ন গুরুত্বপূর্ণ উৎস। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, বর্তমানে আইনসভা আইন প্রণয়নে গুরুত্বপূর্ণ উৎস, অর্থাৎ আইনের একটা গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে প্রথা, গুরুত্বপূর্ণ উৎস হচ্ছে আইনসভা। এই ছিল আজকের ক্লাসের গুরুত্বপূর্ণ একটি 6 নম্বরের বড় প্রশ্নের আলোচনা এই প্রথম অধ্যায় থেকে। ভালো লাগলে অতি অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের।
আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সদস্য হয়ে ওঠো। আজকের ক্লাসটা এই পর্যন্তই।